শুরু করছি পরিজন উপন্যাস। লিখেছেন ইশিতা রহমান সানজিদা। পর্ব ২০। ডিসেম্বরের মাঝামাঝি সময় শীত বাড়তে থাকে। এই সময় কুয়াশাচ্ছন্ন হয় চারিদিক। দূর থেকে কুয়াশার ভেতর থেকে মানুষ বের হয়ে আসতে দেখা যায়। কোনো সাদা পর্দা মনে হয় এই কুয়াশাকে। অদৃশ্য সে পর্দা ভেদ করে মানুষের চলাফেরা। সবার গায়ে থাকে শীত নিয়ন্ত্রণ বস্ত্র, তবুও যেন শীত মানতে চায় না। ঠক ঠক করে কাঁপে বৃদ্ধরা। উষার আলো ফুটতেই উঠোনে জটলা বাঁধে সবাই। মিষ্টি রোদে গায়ে মেখে আরাম করে। ঘাসে জমে থাকা কোমল শিশির বিন্দু অপরূপ সৌন্দর্য যেন আরো মোহনীয় করে তোলে শীতকালকে। মানুষের পদাচরণে ভাঙে সে শিশিরের ঘর। মাকড়সার জালে জমে থাকা শিশির দেখে মনে হয় এ যেন স্বচ্ছ কাচের তৈরি ঘর। কারিগর যেন খুব যত্নে তৈরি করেছে। আঙুল দিয়ে টোকা দিতেই ঝরঝর করে শিশির ঝরে পড়ল। জলের উপর থাকা মাকড়সাটা দৌড়ে চলে গেল। বিন্দু খিলখিল করে হেসে উঠল তা দেখে। এই কাজটা করতে ওর ভীষণ ভালো লাগে। এজন্য সে শীতকালের অপেক্ষায় থাকে। কি গো, কারিগর পালাইলা কেন? ঘর বানাইবা শক্ত কইরা, যাতে কেউ ভাঙতে না পারে, আর তোমারেও পালাইতে না হয়। ঘর বানাও তুমি, থাকো তুমি, আবার ডর পাও তুমি। এমন হইলে চলবো না। আবার উচ্চস্বরে হেসে ওঠে বিন্দু। ওর হাসিতে মুখরিত হয় এই কুয়াশাময় সকাল। খেজুর গাছের উপর থেকে মহেশ মেয়ের হাসির শব্দ শুনে হাঁক ছাড়ে। কিরে মা, কার লগে কথা কইয়া হাসোস? রসের হাঁড়িটা শক্ত হাতে ধরে বাবার পানে চেয়ে বিন্দু বলে, কিছু না, তুমি নামো তাড়াতাড়ি। মহেশ ধীর গতিতে নামলো। বাবার হাত থেকে আরেকটা হাঁড়ি সে হাতে নিল। লম্বা বাঁশের দুই প্রান্তে ৬টা করে মোট ১২টা রস ভর্তি হাঁড়ি বাঁধা, আর বিন্দুর দু হাতে দুটো। মহেশ বাঁশটাও কাঁধে নিয়ে বাড়ির পথে রওনা দিল। বিন্দু চলল বাবার পিছু পিছু। শীতকালে মাছ ধরে না মহেশ, কারণ তখন পানি শুকিয়ে যায়। পদ্মায় জাল ফেললে তখন মাছ পাওয়া দুষ্কর। খেজুর গাছ কেটে রস সংগ্রহ করে বাজারে বিক্রি করে সে। আর চন্দনা বাড়ির আঙ্গিনায় সবজি চাষ করে। তা দিয়েই চলে সংসার। এখনো সূর্যের আলো দেখা যায়নি। এই সময় রোজ মহেশ আর বিন্দু বের হয় রস আনতে। বাবার সাথে যেতে বিন্দুর বেশ ভালো লাগে। মহেশ আর বিন্দুর আগমনে দৌড়ে যায় সখা। রসের হাঁড়ি হাতে নিয়ে খুশিতে গদগদ করে মায়ের কাছে গেল। চন্দনা বড় পাতিল চাপিয়ে মাটির চুলায় ইন্দুর উনুন ধরাচ্ছে। চন্দনা এক হাঁড়ি রস বিন্দুর হাতে দিয়ে জমিদার বাড়িতে দিয়ে আসতে বলে। বিন্দুও সাথে সাথে ছুটল। মেয়ে যাওয়ার পানের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে চন্দনা। মেয়েটার মাথা থেকে যে সম্পানের ভূত নেমেছে তাতেই সন্তুষ্ট সে। না হলে রক্ষে ছিল না। গায়ের মানুষ যে ছিছি করত। বাপের নাই খবর, না জানি কোন অকাম করে বাচ্চা জন্ম দিছে। ভালোই হয়েছে, বিন্দু বুঝতে পেরেছে। চন্দনা মহেশকে ডেকে বলে, হ্যাঁ গো শুনছো? পশ্চিম পাড়া থাইকা বিন্দুর লাইগা একখান সম্বন্ধ আইছে। পোলা খুব ভালা, শহরে কাম করে। ফুলিবু আইয়া কইল। আমি কিছুই কই নাই, তুমি এটু খোঁজ নিয়া দেখো, ভালো হইলে আগামু। মহেশ মাথা নেড়ে বলে, দেখ মনে, পোলা যদি ভালো হয় তাইলে আমি আপত্তি করুম না। আমার বড় মাইয়া ভালো থাকে, এটাই আমি চাই। স্বামীর কথায় যার পরনায় আনন্দিত হলো চন্দনা। মেয়েটাকে ভালো ঘরে বিয়ে দিতে পারলেই খুশি সে। দিন দিন গায়ের রং আরো চাপা হচ্ছে বিন্দুর। হবেই না কেন? সারাদিন রোদে টোকলা সেজে বেড়ালে এমন তো হবেই। না হলে মেয়েটা আরেকটু ফর্সা হতো বলে মনে হয় চন্দ্রনার। শহর থেকে গ্রামে ফেরার পথটার দিকে তাকিয়ে আছে বিন্দু। সে রোজ এখানে এসে দাঁড়ায় ওর সম্পানের জন্য, কিন্তু সম্পান মাঝি দেখা মেলে না। সেই যে গেছে আর আসেনি। বিন্দু তাকে জানাতে পারেনি যে তার মা সব জেনে গেছে। সেদিন পরীর কথা মতো কাজ করেছিল বিন্দু। চন্দনা প্রথমে বিশ্বাস না করলেও বিন্দুর হাব ভাব বুঝে সে তার মেয়ে সম্পানকে ভুলে গেছে। কিন্তু বিন্দুর মনে সম্পানের জন্য এখনো আগের মতো ভালোবাসা আছে, তা ঘুণাক্ষরেও টের পায়নি চন্দনা। বিন্দু প্রতিদিন অপেক্ষা করে, কবে আসবে তার মাঝি, কবে লাল রঙে রঙিন করবে তার সিথি। মন যে আর মানছে না। বিরহের দহনে পুড়ছে মন, ঝলসে যাচ্ছে সারা অঙ্গখানি। কবে তার প্রিয়তমের হাতের ছোঁয়ায় ঠান্ডা করবে মন। যন্ত্রণায় সে যে ছটফট করছে। অশান্ত মনকে মিথ্যা সান্ত্বনা দিতে দিতে বিন্দু এগিয়ে চলল জমিদার বাড়ির দিকে। জমিদার বাড়িতে লোকজনের সমাগম সবসময়ই থাকে। আজকে এর বিচার তো কালকে ওর বিচার। কাজ নিয়ে সবসময় দরবার হতেই থাকে। পাহারা তো আছেই। শামসুদ্দিনের উপর পাল্টা হামলা করা
করা আর হয়নি। পুলিশ কেস হয়ে গিয়েছিল। পুলিশ দুই পক্ষকে কঠিন হুঁশিয়ারি করে দিয়েছে। এরপর কোনো সংঘর্ষ হলে পুলিশ তাদের গ্রেপ্তার করতে বাধ্য হবে। এই কথায় দুই পক্ষ দমে আছে। তবে সুযোগ পেলে কেউ কাউকে ছাড় দেবে না। সপ্তবর্ণে রক্ষীদের পাশ কাটিয়ে অন্দরে ঢুকলো বিন্দু। উঠোনের এক কোণে একটু রোদ এসে পড়েছে। মালা সেখানে বসে রোদ পোহাচ্ছে। শরীরটা তেমন ভালো না, তাই রান্না করতে যাননি। জেসমিন আর বাকিরা সব দেখছে। বিন্দু মালার দিকে এগিয়ে গিয়ে বলে, জেডি তোমাগো রস রান্নাঘরে দিয়া ছাদে যা তো, পড়িয়াছে, ওরে ডাইকা নিয়ে আয়, রস খাওয়াবো নে। বিন্দু তাই করলো। এই সকালবেলা পরি ছাদে গিয়ে কি করে তা ভাবতে ভাবতে ছাদে উঠল বিন্দু। পরি বেলি ফুল ছিঁড়ে ফুল গাচ্ছিল। বেলি ফুল তার ভীষণ প্রিয়, মন মাতানো তার সুবাস। এই সুবাস নিতে সে ছাদে আসে। মাটির টবে অনেকগুলো বেলি ফুলের গাছ লাগিয়েছিল পরি। ফুল ভরে গেছে ছাদ। বিন্দু পরির কাছে গিয়ে বলে, এই সকালবেলা ছাদে আইসোস কেন পরি? বিন্দুর দিকে তাকিয়ে একগাল হাসলো পরি, কানে দুটো ফুল গুজে বলল, দেখতে কেমন লাগছে? তুই তো এমনিই সুন্দর, তোর গায়ে আছে বইলা ফুলগুলো সুন্দর লাগছে, কিন্তু ওই গাছের ফুলগুলো সুন্দর লাগতেছে না। পরি শব্দ করেই হাসলো। বিন্দুর মুখে পরি সবসময় নিজের প্রশংসা পায়। পরি বিন্দুর কানে দুটো ফুল গুজে দিয়ে বলে, তোকে আরো বেশি সুন্দর লাগছে। ইস, আমি তো কালা। আমার দেখা সবচেয়ে সুন্দর নারী তুই। তুই সুন্দর হলে সম্পান মাঝির ভালোবাসা পেয়েছিস, আর আমি এখনো পাইনি। সম্পানের নাম শুনে বিন্দুর মুখের হাসি মিলিয়ে গেল। গোমরা মুখে বলল, মাঝি তো এখনো আইলো না পরি। পরি বিন্দুর চিবুক স্পর্শ করে বলে, চিন্তা করিস না, না এসে পড়বে, চল রস খাই। বিন্দু প্রতিদিন জমিদার বাড়িতে রস দিতে আসে, কারণ জুম্মান আর পুরি সকালবেলা ঠান্ডা রস খেতে খুব ভালোবাসে। দুটো গ্লাস রস নিয়ে বসে আছে মালা। পরি দৌড়ে এসে বসে। কোথা থেকে জুম্মানও চলে আসে। নিজের গ্লাসটা হাতে নিয়ে পরীকে বলে, আপা চলো দেখি কি আগে সব রস শেষ করতে পারে। আচ্ছা দেখি। দুজনে একসাথে গ্লাসে চুমুক দিল। একটু খেয়ে দুজনই কাশতে লাগলো। এত ঠান্ডা রস কি তাড়াতাড়ি খাওয়া যায়? মালা ধমক দিয়ে বলে, আস্তে খা, নাইলে খাইতে দেবো না আর। সাথে সাথে চুপ হয়ে গেল দুজনেই। আস্তে আস্তে রস পান করলো দুজনে। দুদিন পর সম্পান বাড়ি ফিরল। এবার আসার সময় বিন্দুর জন্য আরেকটা শাড়ি এনেছে, সাথে কিছু চুড়ি ফিতা। বিন্দুর কানে খবর যেতেই সে খুশিতে আত্মহারা হয়ে গেল। তার মাঝি এসেছে, এবার তাহলে ওকে এখান থেকে নিয়ে যাবে। বিন্দুর খুশি লাগছে অনেক। বাড়ি থেকে বের হওয়ার বাহানা খুঁজছে সে। সম্পানকে একটু চোখের দেখা দেখবে, কিন্তু চন্দনা এটা ওটা বলে আটকে দিচ্ছে বিন্দুকে। তখনই ফুলি এলো চন্দনার কাছে। এসেই বলল, কি গো তাড়াতাড়ি করো, ওরা আইয়া পড়ল। মহেশ কই? অতঃপর তিনি বিন্দুর দিকে তাকিয়ে বলে, আরে তুই এইখানে খাড়ায় আসুস কেন? ভালো একখান কাপড় পর। বিন্দু আগাগোড়া কিছুই বুঝতেছে না, কি আসবে আর ওর মা কেন এত আয়োজন করছে। বিন্দু কিছু বলার আগেই মহেশ মিষ্টি নিয়ে এসে চন্দনার হাতে দিল। চন্দনা বিন্দুকে নতুন কাপড় পরতে পাঠালো। মনে সংশয় নিয়ে নতুন কাপড় পরল বিন্দু। চন্দনার কাছে কিছু জিজ্ঞেস করলেই ধমক দিচ্ছেন। ইন্দু নিজের বোনকে সুন্দর করে সাজিয়ে দিল, চুল বেঁধে চোখে কাজল পরিয়ে দিল। বিন্দু চুপ করে দাঁড়িয়ে আছে। পাত্রপক্ষ এসে পড়েছে। তাদের খাবার এগিয়ে দিচ্ছেন চন্দনা আর ফুলি। সাথে মহেশও আছে। মহেশ খবর নিয়েছে ছেলের, খুব ভালো ছেলে, তার মেয়ে সুখেই থাকবে সেখানে, তাই সেও রাজি। বিন্দুকে দেখে সবাই পছন্দ করে। তা শুনে চন্দনার খুশি দেখে কে? বিয়ের দিনও ঠিক হয়ে গেল। এখন পৌষ মাস চলছে। পৌষ মাসে বিয়ে হওয়া অমঙ্গল, তাই মাঘ মাসের শুরুতে বিয়ে ঠিক হবে। কেউ গিয়ে বিন্দুকে জিজ্ঞেস করেও না যে সে রাজি কিনা, সে অন্য কাউকে ভালোবাসে কিনা। সবাই তাদের মতামত দিচ্ছে। বিন্দু আর অপেক্ষা করলো না। পাত্রপক্ষ চলে যেতে সে ছুট লাগালো। হলুদ সর্ষ ক্ষেতের পাশ দিয়ে দৌড়ানো রমণীর চক্ষু যুগল ভেজা, কাজল লেপটে গেছে চোখের জলে। শাড়ির আঁচল সর্ষ ক্ষেতে গড়াগড়ি খাচ্ছে। কোনো দিকে তাকাচ্ছে না সে শ্যামবতী। সে দৌড় থামালো সম্পানের বাড়িতে গিয়ে। রাখিকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো বিন্দু। আচমকা বিন্দুর কাজে ভড়কে গেল আঁখি। সম্পান ঘুমিয়েছিল। বিন্দুর কান্না ওর ঘুম ভাঙল। উঠে এলো সে। বিন্দু রাখিকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমারে তোমার পোলার বউ বানাও গে জেডি, নাইলেই বিন্দু মইরা যাইব। ওরা আমারে চিতা সাজাইতেছে যে। সম্পান টেনে তুলল বিন্দুকে। ইস, চোখের পানিতে কাজল ধুয়ে গালে লেগে আছে, চোখ দুটো ফুলে গেছে। সারা রাস্তা কাঁদতে কাঁদতে এসেছে। সম্পান বিন্দুর চোখের পানি মুছে দিয়ে বলে, কি হয়েছে বিন্দু? আমারে ক।
ফোপাতে ফোপাতে বিন্দু বলল, মায়ে আমার বিয়া ঠিক করছে মাঝি, আমি ওই পোলারে বিয়া করুম না। আমি তো তোমার ঘরের বউ হইতে চাই মাঝি, ওরা কেন বোঝে না। বিন্দু ঝাঁপিয়ে পড়ল ওর প্রিয়তম মাঝির বুকে, আষ্টে পিষ্টে আঁকড়ে ধরে সম্পানকে। তড়িৎ গতিতে সবকিছু হওয়াতে সম্পান ভড়কে গেল। বিন্দু সম্পানকে ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলে, তোমার ভোলার আগে আমি নিজেরই ভুলমু, আমার শরীর নিস্তব্ধ হইব, চোখের পাতা বন্ধ হইব, হাত পা ঠান্ডা হইব, নিঃশ্বাস শেষ হইব, তাও তোমার আমি ভুলুম না। আমি থাকতে পারুম না মাঝি, তোমার নামে সিঁদুর ছাড়া অন্য নামে সিঁদুর আমার মাথা পড়ার আগেই যেন আমার মরণ হয়। বিন্দু কসকিয়া, চুপ থাক, তুই আমার বউ হইবি, নাইলে কারো বউ হবি না। বলেই সম্পান অসহায় দৃষ্টিতে রাখির দিকে তাকালো। রাখির ছেলের সম্পর্কে অবগত, বিন্দুকে তিনিও ছেলের বউ হিসেবে দেখতে চান। আজকে বিন্দুর কান্না দেখে তারও কষ্ট হচ্ছে। রাখি সম্পানকে উদ্দেশ্য করে বলে, চল সম্পান, আমি আইজি কথা কমু বিন্দুর মার লগে। রাখি সম্পান আর বিন্দুকে নিয়ে উপস্থিত হলো চন্দনার কাছে। বাড়িতে তখন বিন্দুর খোঁজ চলছিল। চন্দনা ভেবেছিল মেয়েটা গেল কোথায়, তখনই ওদের তিনজনকে আসতে সেদিকে এগোয় চন্দনা। রাখি চন্দনার হাত দুটো ধরে বলে, তোমার মাইয়ার হাত দুইটা আমার পোড়ার লাইগা ভিক্ষা চাই গো দিদি, ওরা দুইজন দুইজনরে পছন্দ করে, বিয়া হইলে সুখে থাকবে। রেগে গেল চন্দনা, ঝাড়ি মেরে হাত ঝাড়ি দিয়ে বলল, দূর হও বাড়ি থাইক্কা, তোমার পোলার জন্মের ঠিক নাই, আবার ওই পোলার লগে আমার মাইয়া বিয়া দেবার কও, শখ কত, ওর লগে মাইয়া বিয়ে দিলে লোকে ছিছি করব। না দিদি, ওর বাপ আছে। তা কয়জন ওই পোলার বাপ? ভুল বুঝো না দিদি, আমার সম্পানের বাপ আছে, তার কোনো খোঁজ নেই, আমার গায়ে কোনো কলঙ্ক নাই দিদি। হইছে, আর কথা কইও না, বেজন্মা পোলার হাতে আমার মাইয়া দিমু না। এই পর্যায়ে সম্পান ভয়ানক রেগে গেল, তেড়ে গেল চন্দ্রনার দিকে। রাখি টেনে ধরে সম্পানকে, আমার মার নামে খারাপ কথা কইলে আপনার গায়ে হাত উঠবো কইলাম। চন্দনা চেঁচিয়ে বলে, পোলার সাহস কত বড়, আমারে মারবো, আবার আমার মায়ের বিয়া করব। এই নেমো খারাম, বের হ বাড়ি থাইক্কা। চেঁচামেচিতে লোকজন জড়ো হয়েছে, তবে কেউ কথা বলছে না। সম্পান পাল্টা জবাব দিচ্ছে, আর চন্দনাও খারাপ খারাপ কথা বলছে। শেষে মহেশ এসে চন্দনাকে টেনে সরিয়ে নিল। এখানে মহেশ নিজেও কিছু বলতে পারছে না, চন্দনার কথাই শেষ কথা। কয়েকজন সম্পানকে বাড়ি যেতে বলল, যার মেয়ে সে বিয়ে না দিলে কার কি করার আছে। অবশেষে সম্পান মাকে নিয়ে ফিরে গেল। বিন্দু দৌড়ে পরীর কাছে গেল। এই মুহূর্তে পরী ব্যতীত কেউ ওর সমস্যার সমাধান করতে পারবে না। চন্দনার ভাষা শুনে বিন্দু আর সেখানে দাঁড়ায়নি। সম্পানের অপমান সে দেখতে পারবে না। পরী তখন নিজের ঘরে বসেছিল। বিন্দু এসেই হাঁপাতে লাগলো। সখীর অবস্থা দেখে পরী গিয়ে ধরল বিন্দুকে। চিন্তিত হয়ে পরী বলল, কি হয়েছে বিন্দু, এরকম করছিস কেন? বিন্দু সকল ঘটনা বলতে বলতে কেঁদে ফেলেছে। পরী এবার রাগ করলো চন্দ্রনার উপর। মহিলাটা ভীষণ কঠোর, এই মহিলার কঠিনতম শাস্তি হওয়া উচিত। রুষ্টচিত্ত কণ্ঠে পরী বলল, তোর মা ভালো না বিন্দু, একটা শিক্ষা দিতে হবে তোর মাকে। আমি জানি না তুই কি করবি, কিন্তু আমারে বাঁচা, মাঝিরে ছাড়া আমি থাকতে পারুম না। পরী বিন্দুকে শান্ত করে বলে, পরী নিজে গিয়েও কিছু বলতে পারবে না, কেননা সে নিজেই চুক্তিবদ্ধ মায়ের কাছে, তাই যা করার বিন্দু আর সম্পানকেই করতে হবে। পরী কাঠের আলমারি থেকে বিন্দুর সিঁদুর কৌটো বের করে বলল, সিঁদুর পরলেই বিয়ে হয় তাই না বিন্দু?